পরিশ্রমী লোক। তো ধরেন আলোকে আমি যদি নেগেটিভ
ক্লাসে এত দেরি হলে স্টুডেন্ট বসে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো সবাই না? জি জি আছি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো কেমন আছেন? আছেন স্যার? আলহামদুলিল্লাহ, একটু দেরি হয়ে গেল, হ্যাঁ কিছু মনে করেন না। ঠিক আছে। জি না স্যার, সমস্যা নাই স্যার। ওকে, আচ্ছা চলেন তাহলে আমরা আজকে যে লেকচারটা পড়বো সেটা হচ্ছে লেকচার 15 সম্ভবত, তাই না? বাংলাদেশের অর্থনীতি, লেকচার 15। স্যার লেকচার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস কি কেবল শুরু হলো স্যার? এই মাত্রই শুরু হলো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বাংলাদেশের অর্থনীতি, আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব টপিকগুলো আমরা একটু জেনে ফেলি, হ্যাঁ। আমাদের আলোচনার প্রথম টপিকটা হবে ডেল্টা প্ল্যান, বদ্বীপ পরিকল্পনা 2100। আলোচনার যে দ্বিতীয় টপিকটা সেটা হবে হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আলোচনার তৃতীয় যে টপিকটা হবে সেটা হবে রূপকল্প 2041। আমরা এটাকে ভিশন 2041 বা প্রেক্ষিত পরিকল্পনা নামেও কিন্তু জানি, তাই না? এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসডিজিএস, এবং এসডিজিতে বাংলাদেশের যে অগ্রগতি সেটা একটু আমরা আলোচনা করব। এরপরে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগ, 10টি বিশেষ উদ্যোগ। এরপরে আমরা অর্থনৈতিক সমীক্ষা নিয়ে একটু আলোচনা করব, যদিও এটা আপনাদেরকে রিসেন্ট যে ক্লাসটা হবে আপনাদের পরীক্ষার আগে আগে সেখানে আলোচনা হবে। তারপর আমি একটু টুকটাক আলোচনা করব অর্থনৈতিক সমীক্ষা 2024-25। এরপর আমরা বিভিন্ন রকম অর্থনৈতিক যে টার্ম বা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেমন মনে করেন নেক, এরপরে হচ্ছে একনেক, এরপরে হচ্ছে মনে করেন যে বিডা, এরপরে ইপিজেড, এসিজেড, এগুলো নিয়ে আমরা কিন্তু টুকটাক আলোচনা করব, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের অর্থনীতি ক্লাসের টপিক। আপনারা টপিকগুলি একটু লিখে নেন কষ্ট করে। স্যার, অর্থনৈতিক সমীক্ষা এটা কি বাজেট? না, বাজেট আরেকটা জিনিস। ওই বাজেট অর্থনৈতিক সমীক্ষা এটা হচ্ছে আপনাদের এক্সামের আগে আপনাদের একটা রিসেন্ট ক্লাস হবে, হ্যাঁ, ওইখানে এগুলি নিয়ে আলোচনা হবে বেসিক্যালি। তারপরেও আমি টুকটাক যতটুকু সম্ভব হয় একটু কথা বলবো, ওকে। স্ক্রিনে কি যেন থ্যাংক একটা ইউ দেখা স্যার। যাচ্ছে স্যার? স্যার উপরে কি একটা চলে আসছে স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাই দেখতেছি। কি এটা কাজও করতেছে না। স্যার উপরে ক্রস চিহ্ন ওইখানে ক্লিক করে দেখেন তো স্যার। ক্রস করে দেন। স্যার বোর্ডে ক্লিক করেন স্যার, ক্রস আছে বোর্ডে, বোর্ডে ক্লিক করেন, ক্রস চিহ্ন আছে স্যার, দেখেন। হ্যাঁ, স্যার একটা স্ক্রিনশট নিতে আমি তো সাথে। দাঁড়ান। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো খুব গুরুত্বপূর্ণ কিন্তু লেকচারটা, হ্যাঁ।
অনেক তথ্যবহুল লেকচার। আর আজকে যেহেতু 1 জুলাই, আজকে কিন্তু যেহেতু বাংলাদেশের নতুন অর্থ বছর শুরু হয়েছে, তো এই জন্যে অর্থনৈতিক সমীক্ষা আর হচ্ছে বাজেটের তথ্য কিন্তু আমি যেভাবে অ্যাকচুয়ালি দেই সেভাবে কিন্তু দিতে পারবো না। এটা আরেকটু আপডেট হবে, জানতে হবে, কারণ আজকে এগুলি মনে করেন সংসদে কার্যকর হবে, বুঝতে পারছেন? তো এখনো আমরা আমরা জি স্যার। আমরা যারা সংসদ সদস্য না, কেউই কিন্তু এই তথ্যগুলি ঠিকঠাক জানি না। তো এই জন্যে এই যে এই দুইটা টপিক নিয়ে আর পরে আলোচনা হবে, বুঝতে পারছেন? এখন যেহেতু আমাদের কাছে তথ্য নাই, স্যার আজকে তারপরে থেকে পড়তো টুকটাক, স্কিম চালু স্যার। হ্যাঁ স্যার আজকে থেকে পড়তো স্কিম চালু পড়তো। হ্যাঁ, প্রত্যেক স্কিমটা আজকে থেকে চালু হয়েছে। হ্যাঁ, এটা চালু হওয়ার কথা ছিল গত মাস থেকে, এটা বাজেটে বলছিল। চলেন তাহলে, তবে বেসিক যেগুলি যেগুলি না জানলেই না, সেগুলি আমরা ক্লাসে জেনে নিব। স্যার বলেন। স্যার আন্তর্জাতিক বিষয়াবলী ওই সাবজেক্টটা কি আপনি পড়ান? না না, আমি পড়াই না ওইটা, ওইটা আমাদের আলাদা ও, টিচিং প্যানেল আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার। আচ্ছা। স্যার আপনি নিলে তো ভালো হতো। সব তো ভালো হয়, স্যার কিন্তু আপনার লেকচার গুলো অনেক গুছানো স্যার, হ্যাঁ হ্যাঁ আমাদের ভাই, পড়তে হ্যাঁ অনেক স্যার, সুবিধা হয় কারণ স্যার। আন্তর্জাতিক একটা রিসেন্টলি স্টুডেন্ট ক্লাস আমি ছিলাম, দেখেছি। সেই জন্য না আসলে আমি আপনাদের আপনাদের কি দরকার না দরকার বা কি দেয়া উচিত না, এগুলি আমি আসলে একটু ভালো বুঝি আর কি। আমি তো রিসেন্টলি স্টুডেন্ট ছিলাম, ঠিক না? বছর 2-3 আগে আমি তো আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, সেই জন্য স্যার আপনার আমার জন্য পড়ানোটা খুব গোছালো। হুম, হ্যাঁ। আর গোছানো পড়াই দরকার বিসিএস একটা হিউজ সিলেবাস, ওশেন। এটারে যদি আপনি না গুছায় নিয়ে আসেন, তাহলে দেখবেন কি পরিমাণ ঝামেলা ভবিষ্যতে হয়। কারণ আপনি যা পড়বেন ইভেনচুয়ালি না আপনাকে একটা রিভিশন দিতে হবে। আপনি বিসিএস প্রিলি পরীক্ষার আগে 12টা সাবজেক্ট রিভিশন দিবেন। And আপনি যদি অগোছালো ভাবে পড়েন, আপনি রিভিশনটা দিবেন কখন? আর একটা ব্যাপার আছে এক্সাম স্ট্র্যাটেজিতে, সেটা হচ্ছে রিভিশন ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট অ্যাজ ইওর সাবজেক্ট নলেজ। অর্থাৎ আপনি যে নলেজটা গেদার করেছেন সেটার সাথে যদি রিভিশন না থাকে, তাহলে কিন্তু আপনার সাবজেক্ট নলেজটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে, ঠিক না? এই দুটোর মধ্যে একটা মিশেল বা সমন্বয় ঘটাতে হবে, বুঝতে পারছেন তো না? স্যার আপনি সেজন্য তো পড়ানোর বলছি পরে স্যার আন্তর্জাতিক একটা নিয়ে রিভিশনের ভালো থেকে আধা হতো। ঘন্টার সময় লাগে স্যার। রাইট আপনি রাইট, এটাই তো পড়ানোটা আমার অনেক কাজ। গুছানো। কি আমার কাজ হচ্ছে আপনার সময় বাঁচানো, আপনার গবেষণা করার জন্য যে সময় লাগতো, বিভিন্ন জায়গায় যে আপনার যে সময়টা লাগতো, এই সময়টা আমি আপনাদেরকে বাঁচাই দিতেছি। অ্যাকচুয়ালি আমার কাজ এটাই। ওকে। স্যার জি আমাদের স্যার, যে আপনি থ্যাংক ইউ সুশাসন, স্যার। স্যার স্যার সুশাসন বা মেন্টালিটি এইগুলোর ক্লাসগুলো তো তেমন হয় না এখন স্যার। হ্যাঁ, ওগুলি হবে, ওগুলি যদি আমি নাও নেই, কেউ না কেউ তো নিবে, সুশাসন বা ভূগোল। স্যার আপনি বেসিক্যালি ভূগোল কততম হচ্ছে স্যার, ভূগোল হচ্ছে, বাট মেন্টাল অফলাইনে অ্যাবিলিটি। আমি সুশাসন বা ভূগোল এই ক্লাসগুলি আমি নেই অফলাইনে। তো অনলাইনে আমি এখনো নাই গত 2 বছরে। ভূগোল স্যার ক্লাস আপনি হয়, বাট কততম স্যার মেন্টাল অ্যাবিলিটি সুশাসন এটা হয় না। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি চলুন তাহলে। কততম ক্যাডার? আমি 43 বিসিএস এ ক্যাডার, আর 41 বা 40 আমি নন ক্যাডারও ছিলাম। যাই হোক, একদম তো রিসেন্ট স্যার। হ্যাঁ, রিসেন্ট না, এটা আরো অনেক আগে, কনগ্রাচুলেশন স্যার। 2020 সালের স্যার সার্কুলার এটা। কনগ্রাচুলেশন তাও স্যার। অনেক দিন ওয়েলকাম হয়ে ওয়েলকাম, গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো চলেন আমরা আলোচনায় যাই। লিখবো বদ্বীপ পরিকল্পনা 2100। স্যার আপনি কি আপনার কর্মস্থলে এখনো জয়েন করেন নাই স্যার? না, যেটার মধ্যে গ্যাজেট হয়েছে ওইটার মধ্যে এখনো জয়েন করি নাই। ওইটা যে দুইটার মধ্যে গ্যাজেট পাইছি এখনো জয়েন করি নাই, ওগুলি করবো না, 43-এরটাই করবো। স্যার পরীক্ষা দিবেন না 47-এ? না, আর কোনো পরীক্ষা দিব না, কারণ আমার সেকেন্ড চয়েস ছিল শিক্ষা, প্রথম ছিল পুলিশ, এরপরে হচ্ছে শিক্ষা, ঠিক আছে? সুতরাং আমি আমার দ্বিতীয় চয়েস পেয়ে গেছি। আর আমার পড়াতে ভালো লাগে, সবাইকে জানাতে ভালো লাগে, ইন্সপায়ার করতে ভালো লাগে, ঠিক আছে? যার যেটা প্যাশন, এবং আমি এতে আমার অনেক খুশি, অনেক সন্তুষ্ট। তার মানে স্যার তো আপনি বিসিএস এর সাথে লং টাইম থাকবেন, বিসিএস হ্যাঁ, কনফিডেন্সের সাথে। অবশ্যই অবশ্যই। উদ্দেশ্য দেখেন, উদ্দেশ্যটা ক্লিয়ার হওয়া দরকার। বদ্বীপ পরিকল্পনা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, 2100 সাল পর্যন্ত। হ্যাঁ, তো উদ্দেশ্যটা কি জানেন? জলবায়ু পরিবর্তন হ্রাস এর সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে
অর্থনৈতিক উন্নয়ন সম্পাদন। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর মাধ্যমে, অর্থাৎ এখানে দুইটা কাজ। ফাইনাল যে কাজটা মানে হচ্ছে মূল যে কাজটা, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সম্পাদন। তবে এটা কিভাবে করব? যদি আপনি বলেন আমি অর্থনৈতিক উন্নয়ন করব, কিন্তু জলবায়ু পরিবর্তন বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক দুর্ঘটনা এগুলি আপনার পিছু পিছে লাইগা থাকে, আপনি কখনোই কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্পাদন করতে পারবেন না, তাই না? সেই জন্য কি করতে হবে? জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে। এ গেল উদ্দেশ্য। তার মানে স্যার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শোনা হবে। যাচ্ছে না। কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন না? জি স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে তো সাউন্ড ক্লিয়ার ক্লিয়ার স্যার। স্যার। হ্যাঁ, ক্লিয়ার হবে। মানে দেখেন আপনার ওখানে সাউন্ডে প্রবলেম আছে না, আপাতত এখানে আমি কোনো প্রবলেম পাচ্ছি না। আচ্ছা, এবার এরপরে যেটা লিখবেন সেটা হচ্ছে এটা স্বাক্ষরিত হয় কবে? স্বাক্ষরিত হয়, এরপরে হচ্ছে এটা স্বাক্ষরিত করেন, এটা কার্যকর হয়, এটাতে সহায়তা করেছে কে কে, আর কারিগরি সহায়তা করেছে কোন প্রতিষ্ঠানটা। আর অনেক তথ্য আছে, তবে এই অংশে আমরা এতটুকু দেখবো আর কি। স্বাক্ষরিত হয় 4 সেপ্টেম্বর 2018 সালে। এটা স্বাক্ষর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোথায় স্বাক্ষর করেন? উত্তরটা হচ্ছে নেকের সভায়। নেক, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটা কার্যকর করা হয় 1 জুলাই 2020 সালে। সহায়তা করেছে নেদারল্যান্ড সরকার। কেন নেদারল্যান্ড সরকার? কারণটা হচ্ছে এই ধরনের জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক অর্থনৈতিক পরিকল্পনা সর্বপ্রথম নেদারল্যান্ড গ্রহণ করে। সেই জন্য নেদারল্যান্ডের কাছে একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। এই এক্সপিরিয়েন্সটা যদি যাতে আমরা কাজে লাগাতে পারি, সেই জন্য হ্যাঁ, নেদারল্যান্ড সরকার। কারিগরি সহায়তা প্রদান করেছে ডাচ, বাংলাদেশ ডেল্টা কনজোর্টিয়াম। ডাচ বাংলাদেশ ডেল্টা কনজোর্টিয়াম। আপাতত এতটুকু লিখে নেন। এরপরের অংশে আমরা মোটামুটি লিখবো আর অনেকগুলি তথ্য, এরপরে সবগুলি একসাথে আলোচনা করা যাবে। জি স্যার, লিখছি। সবাই লিখেছেন তো না? জি স্যার। ওকে। স্যার কনজোর্টিয়াম মানে কি? কনজোর্টিয়াম একটা মানে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। কনজোর্টিয়াম মানে হচ্ছে সংঘ যারা একসাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য কাজ করবে। হ্যাঁ, সংঘ। জি স্যার। ওকে, তাহলে এরপরে আমরা আরো কিছু অংশ দেখে ফেলবো। এটা ফেজ, পর্যায়। যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটাকে যদি আপনি একভাবে বা একটা পর্যায়ে ভাগ করেন তাহলে কিন্তু ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সেই জন্য এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। দেখি কোন 3টা ভাগ। 2020 থেকে 2030 এটা হচ্ছে একটা ভাগ, এটাকে বলে ফার্স্ট ফেজ। 2030 থেকে 2050 সেকেন্ড ফেজ, আর 2050 থেকে 2100 এটা হচ্ছে থার্ড ফেজ। মানে 1 বছরের 30 জুন শেষ হবে, ঠিক ওই বছরেরই পরের ফেজটা 1 জুলাই তারিখে শুরু হবে। এই জন্য দেখবেন ওইটার শেষ আর এটা শুরু এক, ওটা 30 জুন শেষ, এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু। এরপরে এটার অর্থায়ন হয়েছে
4টি উৎস থেকে। কি কি উৎস? বিডি গভর্নমেন্ট মানে বাংলাদেশ সরকার, এরপর হচ্ছে জিসিএফ গ্রিন ক্লাইমেট ফান্ড, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আর হচ্ছে জাইকা। এই জাইকা একটা উন্নয়ন সহযোগী সংস্থা। এরপরে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, গ্রিন ক্লাইমেট ফান্ড, আর বাংলাদেশ সরকারের তহবিল থেকে অর্থ। এই 4টা উৎস থেকে বদ্বীপ পরিকল্পনায় কিন্তু অর্থায়ন করা হয়েছে। পরের অংশে যাব। পরের অংশে হচ্ছে লিখব এইটার যে প্রকল্প হচ্ছে 80টি। 80টি প্রকল্পের মধ্যে ভৌত প্রকল্প হচ্ছে 65টি, আর গবেষণা প্রকল্প 15টি। টোটাল হচ্ছে 80টি প্রকল্প। লক্ষ্য আমরা বলি উচ্চ পর্যায়ের অভীষ্ট। উচ্চ পর্যায়ের অভীষ্ট 3টি। স্যার জি, স্যার ভৌত প্রকল্প বলতে কি বোঝানো হয়েছে? অবকাঠামোগত ধরা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ এমন অবকাঠামোগত। এরপরে হচ্ছে সহযোগী অভীষ্ট। ছয়টি। হটস্পট 6টি। বর্তমানে প্রথম পর্যায় কিন্তু চলমান রয়েছে, আর প্রথম পর্যায়ে প্রকল্প ব্যয়টা হচ্ছে 2,97,827 কোটি টাকা মাত্র। তো এই যে আরো কিছু ইনফরমেশন, এগুলো লিখে নেন। এরপরে আমি হটস্পট গুলো কোথায় এবং হটস্পট গুলো আমাদের মানচিত্রে কোথায় সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। ওকে, এতটুকু লিখে নেন। পুরো টপিকটা আমরা একসাথে আলোচনা করব, পুরো টপিকটা যখন আপনাদের শেষ হবে। হ্যাঁ, লেখা শেষ স্যার। শেষ করেছেন তো না? চলেন তাহলে হটস্পট গুলো আমরা একটু দেখে নিই। হটস্পট গুলি 1 মিনিট স্যার। ওকে, শেষ করেছেন তো? তাহলে চলেন এবার হটস্পট গুলোর অবস্থান জি দেখি। স্যার। ওকে, চলেন তাহলে আমরা হটস্পট গুলোর অবস্থানগুলো দেখে ফেলি। হ্যাঁ, হটস্পট আমরা কিন্তু অলরেডি জেনেছি হটস্পট 6টি, তাই না? চলেন মানচিত্র থেকে দেখি, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। স্যার এটা এবার আসছিল। হ্যাঁ, আর সামনে ভবিষ্যতে এইটার ভিতরে যে কথাগুলি আমি লিখলাম না সংখ্যা ভিত্তিক, এগুলি থেকে আসবে। ঠিক আছে, চলেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমরা বাংলাদেশের একটা প্রতীকী ম্যাপ কিন্তু এঁকে ফেললাম। হ্যাঁ, আপনারাও আশা করি খাতায় মোটামুটি আঁকছেন। তো এই যে দেখবেন আমাদের এই জায়গাটায়
এই জায়গাটায় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এই জায়গাটায় কোন জায়গাটা? রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, মানে পার্বত্য চট্টগ্রাম। এইখানে একটা হটস্পট আছে। তো এরপরে হচ্ছে আমাদের এই যে উপকূলীয় অঞ্চল, সাতক্ষীরা থেকে শুরু করে এই যে নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম পর্যন্ত, হ্যাঁ, এই যে এই জায়গাটায় এখানে আরেকটা হটস্পট। এরপরে দেখবেন এই যে এই জায়গাটায়, এই যে আমাদের রাজশাহী, রংপুর, আমাদের উত্তর এবং উত্তর পশ্চিমবঙ্গ, এইখানে হটস্পট। এরপরে আমাদের এই যে সিলেট বিভাগে এবং কিশোরগঞ্জ, এইখানে একটা হটস্পট। এরপরে এই যে আমাদের ময়মনসিংহ আর ঢাকায়, এইখানে কিন্তু একটা হটস্পট, আর এই যে বাকিরা একটা হটস্পট। তো এই যে হটস্পটটা, এইটা আমি মার্কিং করলাম এক। মোট 6টা হটস্পট না? আমরা দেখব 6টা হটস্পটের নাম কি আর কোথায়। হ্যাঁ, এই 1 নাম্বার হটস্পটটার নাম হচ্ছে উপকূলীয় অঞ্চল। দেখেন তো, সমুদ্রের উপকূলে না? খেয়াল করেছেন? সমুদ্রের জি স্যার, সাতক্ষীরা থেকে উপকূলে, চট্টগ্রাম পর্যন্ত। একদম সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত, এই যে কক্সবাজার, এই জায়গাটা হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2 নাম্বার উপরে খরা বা বরেন্দ্র অঞ্চল বলি আমরা। হ্যাঁ, এখানে আপনারা লিখবেন খরা প্রবণ অঞ্চল। 2 নাম্বার হটস্পটটার নাম হচ্ছে খরা প্রবণ অঞ্চল। ওকে, এইবার যাচ্ছি আমাদের 3 নাম্বার। এই যে 3 নাম্বার দেখেন, এই যে দেখেন নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ। এই জায়গাটা আমাকে বলেন তো বন্যা প্রবণ জায়গা না? এগুলি হাওর জায়গা না? হাওর যে জায়গায়, স্যার। সেখানে হচ্ছে বন্যা। তো এই যে 3 নাম্বার হটস্পটের নাম হচ্ছে বন্যা প্রবণ অঞ্চল। বন্যা প্রবণ অঞ্চল। এই যে 4 নাম্বার, এখানে হচ্ছে আপনারা সবাই জানেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এই যে 5 নাম্বার যে অংশটা, সেটা হচ্ছে নদীর মোহনা। নদীর মোহনা কেন? এই যে ঢাকা, নারায়ণগঞ্জ সবচেয়ে বড় নদী বন্দর, এরপরে হচ্ছে পদ্মা, যমুনা মিলিত হলো আপনার রাজবাড়িতে, ফরিদপুরের পাশে। এরপরে এই পদ্মার মেঘনা এসে মিলিত হলো কোথায়? চাঁদপুরে। এই পুরো অংশটা হচ্ছে নদীর মোহনা অঞ্চল। কোন অঞ্চল? নদীর মোহনা। নদীর এটা মোহনা। আয়তনে হটস্পট গুলোর মধ্যে সবচেয়ে বড় অঞ্চল। পরীক্ষা কিন্তু আসতে পারে, হটস্পট গুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় অঞ্চলের নাম কি? উত্তরটা হচ্ছে নদীর মোহনা অঞ্চল। কারণ আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে জালের মতো 730টা নদী ছড়ায় ছিটায় আছে, তাই না? এই 6 নাম্বার হটস্পট, এখানে আছে ময়মনসিংহ আর ঢাকার কিছু অংশ। এটার নাম দেওয়া হয়েছে নগর অঞ্চল। এটা আপাতত একটু কম দুর্যোগপূর্ণ, তবে ভবিষ্যতে যে দুর্যোগপূর্ণ হবে না তার কিন্তু কোনো সম্ভাবনা নাই। সেজন্য আমাদেরকে এখানেও কিন্তু কিছু প্রিভেন্টিভ কিছু কেয়ার বা ইনিশিয়েটিভ কিন্তু গ্রহণ করতে হবে। ঠিক আছে, সুন্দর করে একটু তুলে রাখেন জিনিসগুলি। শেষ স্যার। জি স্যার, শেষ। এবার আমরা একটু প্রথম থেকে আলোচনা করব, যদি সবার শেষ হয়ে থাকে। ওকে, জি স্যার, শেষ। আচ্ছা চলেন। তো আমরা, অভিষ্ট শব্দের অর্থ কি? হ্যাঁ, অভিষ্ট। অভিষ্ট মানে হচ্ছে লক্ষ্য। অভিষ্ট আবার 2 ধরনের হয়, প্রধান অভিষ্ট, সহযোগী অভিষ্ট। অভিষ্ট মানে হচ্ছে লক্ষ্য। অভিষ্ট শব্দের অর্থ হচ্ছে মূলত লক্ষ্য। ঠিক আছে, তো উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন। কিভাবে? জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে বা খাপ খাইয়ে। স্বাক্ষরিত হয় কবে? 4 সেপ্টেম্বর 2018 সালে। কোথায়? নেকের সভায়। কে স্বাক্ষর করেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যেহেতু আমাদের অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে, মানে এই যে আজকের এই দিনটা থেকে, তাহলে কার্যকর হয়েছিল কবে? 1 জুলাই 2020 সালে। সহায়তা করেছে কোন দেশ? নেদারল্যান্ড। নেদারল্যান্ড সরকার। কেন? কারণ নেদারল্যান্ড এই ধরনের প্রকল্পের সাথে আগে থেকে সিদ্ধহস্ত। বুঝতে পারছেন? তারা আগে থেকেই এই ধরনের প্রকল্প গ্রহণ করে এক্সপেরিয়েন্স। সেই জন্য আমাদের বাংলাদেশ সরকার কিন্তু নেদারল্যান্ড সরকারের থেকে সাহায্য পাওয়ার জন্য শরণাপন্ন হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, এরপর কারিগরি সহায়তা, একটা দুই দেশের মিলিত মিলিত একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, নাম হচ্ছে ডাচ বাংলাদেশ ডেল্টা কনজোর্টিয়াম। ডাচ বাংলাদেশ ডেল্টা কনজোর্টিয়াম। আচ্ছা, এরপর আমরা একটু দেখি তিনটা ফেজ, যেহেতু অনেক দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বা প্রকল্প, সেজন্য এগুলিকে সেগ্রিগেট বা সেগমেন্টেট করা কিন্তু দরকার। প্রথম পর্যায়টা হচ্ছে 20 থেকে 30, দ্বিতীয় পর্যায়টা 30 থেকে 50, তৃতীয় পর্যায়টা কিন্তু 50 থেকে 100। বর্তমানে কিন্তু এই যে চলমান কোনটা, এইটা যেটা আমরা এখানে লিখেছি, প্রথম পর্যায়ে চলমান, প্রথম তাই পর্যায়ে। না? অর্থায়নের উৎস কয়টা? অর্থায়নের উৎস হচ্ছে 4টা। একটা হচ্ছে বাংলাদেশ সরকার, একটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, একটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবং সবার শেষটা হচ্ছে জাইকা। জাইকা হচ্ছে আমাদের বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থা। টোটাল এই 6টা হটস্পটে 80টা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে ভৌত প্রকল্প 65টা, আর গবেষণা প্রকল্প কয়টা? 15টি। ভৌত মানে হচ্ছে অবকাঠামোগত বা ইনফ্রাস্ট্রাকচারাল, আর গবেষণা মানে হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট গুলো। হ্যাঁ, এর মধ্যে উচ্চ পর্যায়ের অভিষ্ট 3টা, সেগুলো হচ্ছে বাংলাদেশকে দারিদ্র্য শূন্য করতে হবে, বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে, বাংলাদেশকে উন্নত বিশ্বের দেশে পরিণত করতে হবে। সহযোগী অভিষ্ট 6টা, বন্যা নিয়ন্ত্রণ করতে হবে, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, টেকসই নদী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে, পানি এবং ভূমির সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে হবে, এবং যাতে পানি জাতীয় বা জলজ বা জলাভূমি এই টাইপের বিষয়গুলো সংরক্ষণ করতে হবে। এই জিনিসগুলি হচ্ছে আমাদের কি সহযোগী অভিষ্ট। হ্যাঁ, এগুলি প্রিলিতে লাগে না, রিটেনে এগুলি আবার লিখে দিতে হয় আর কি খাতায়। হটস্পট হচ্ছে 6টি। যেহেতু প্রথম পর্যায়ে চলমান, এই পর্যায়ের প্রকল্প ব্যয়টাও কিন্তু আমাদের জানা দরকার। প্রকল্প ব্যয়টা হচ্ছে 2,97,827 কোটি টাকা। এবার আমরা একটু হটস্পট গুলো দেখে ফেলি। আমাদের মানচিত্রে কিন্তু আমি হটস্পট গুলো দেখাইছি। তো এই যে দেখেন সাতক্ষীরা সমুদ্রের পাশে, তাই না? আর এই যে কক্সবাজার সমুদ্রের পাশে, অর্থাৎ আমাদের একদম দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক, এটা পুরোটাই কিন্তু উপকূলীয় অঞ্চল, ঠিক না? এটা কয় নাম্বার? 1 নাম্বার। আমি দিছি আর কি, আসলে আমি নিজে দেই নাই, আমি যে সিরিয়ালটা মেনটেন করছি। এই হটস্পট গুলি যখন প্রকল্পটা গ্রহণ করা হয়েছে না, তখন যেইভাবে ওরা দেওয়ার চেষ্টা করছে, আমি ঠিক কিন্তু তাদেরকে মানে হচ্ছে অনুকরণ করার চেষ্টা করছি, সিরিয়াল গুলি মেনটেন করছি। হ্যাঁ, 2 নাম্বার এই যে দেখেন রংপুর বিভাগ আর রাজশাহী বিভাগ, কেমন অঞ্চল? খরাপ্রবণ। 3 নাম্বার দেখেন এই যে সিলেট আর হচ্ছে কিশোরগঞ্জ আর নেত্রকোনা, হ্যাঁ, এরা সবাই বন্যাপ্রবণ। এরপরে দেখেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এরা কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এরপরে দেখেন আমাদের যে নদীগুলি, বড় বড় নদীগুলি যেই জায়গায় এসা মিলছে, এই নদী বিধৌত যে বিশাল সমভূমি, এরা সবাই কোন অঞ্চল? আর এই যে ময়মনসিংহ ও ঢাকার কিছু অংশ, এরা কোন অঞ্চল? নগর অঞ্চল। এখন বলেন এই টপিক থেকে যেইভাবে প্রশ্ন আসুক, পারবেন না? জি স্যার, অবশ্যই প্রিপারেশন হইব ওভারঅল প্রিপারেশন, ওভারঅল, ঠিক আছে? যাতে মনে করেন একটা ফুটবল খেলোয়াড়ের কাছে সব ধরনের ট্যাকটিক্স তার আছে। মনে করেন সে সবসময় মনে করেন লেফট উইংয়ে খেলে, তারে বললো আজকে তুমি মিডফিল্ডে খেলবা, তারে কিন্তু তার পজিশনটা কিন্তু চেঞ্জ করে দিল। ফলে কি হয়, অনেক প্লেয়ার কিন্তু স্ট্রাগল করে, কিন্তু যাদের সবকিছু জানা, সব ধরনের মুভ ট্যাকটিক্স জানা, তারা কিন্তু সেট হয়ে যায়। বুঝতে পারছেন? এরকম আপনাকে সেট হইতে হইব। পারবেন তো না? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। পরের টপিকটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক আর রূপকল্প। আমি 2টা টপিক একসাথে আলোচনা করব, 2টা টপিক একসাথে। কারণ কি 2টা টপিক একসাথে আলোচনা করা যায় এবং অনেক তথ্যবহুল। আমার মনে হয় যে এই টপিকটা আমি এখন লেখায় দিব, এর ভিতর থেকে একটা প্রশ্ন হয়তো 47-এ পরীক্ষায় চলে আসবে, অনেক বেশি সম্ভাবনা আছে। হ্যাঁ, কারণ এই 2টা টপিক থেকে বিগত 2 বছরে প্রশ্ন আসে নাই তেমন। 45-এ আসছে, বলছে বর্তমানে এই পর্যন্ত কয়টা পঞ্চবার্ষিক গ্রহণ করা হয়েছে? 8টি। এরা সবাই পারে। তো একটু ডিপ থেকে যদি আসে তাহলে এই ছক থেকে আসবে, যেটা আমি এখন দিব। হ্যাঁ, হেডলাইনে লিখবেন অষ্টম
পঞ্চবার্ষিক ও রূপকল্প 41। ছক আঁকবো আমরা একটা। ওকে, এক পাশে আমরা লিখবো হচ্ছে বিষয়বস্তু, এক পাশে লিখবো অষ্টম পঞ্চবার্ষিক, আরেক পাশে লিখবো রূপকল্প। বিষয় বা সূচক ওকে, এইভাবে একটা ফ্রেম আমরা তৈরি করে ফেললাম। হ্যাঁ, এক নম্বরে হচ্ছে তাদের সময়কাল, এই পয়েন্টটা নিয়ে কথা বলবো। দুই নম্বরে মাথাপিছু আয় আমরা অর্জন করতে চাই, যেহেতু পরিকল্পনা মানে হচ্ছে লক্ষ্যমাত্রা, এই সূচকগুলিতে এই জিনিসগুলি আমরা অর্জন করতে চাই, এমন একটা কিন্তু মানে ভাইব ক্রিয়েট করে। হ্যাঁ, 3 নাম্বার জিডিপি প্রবৃদ্ধি। 4 নাম্বার মুদ্রাস্ফীতি। 5 নাম্বার দারিদ্র্যের হার। 6 নাম্বার চরম দারিদ্র্যের হার। 7 নাম্বার গড় আয়ু। 8 নাম্বার সাক্ষরতার হার। 9 নাম্বার বিনিয়োগের হার। 10 নাম্বার কর জিডিপি অনুপাত। 11 নাম্বার শিশু মৃত্যু হার, ব্রেকেটে লিখবো হাজারে। এই তো, এইভাবে কিন্তু আমরা একটা ফ্রেম তৈরি করে ফেললাম। এবার আমি ফ্রেমটা আস্তে আস্তে ভরাট করি। অষ্টম পঞ্চবার্ষিকীর সময়কালটা ছিল 1 জুলাই 20 থেকে 30 জুন 25। মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ছিল 3106 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.51%। মুদ্রাস্ফীতি হ্রাস করার লক্ষ্যমাত্রা ছিল 4.8%। দারিদ্র্যের হারের লক্ষ্যমাত্রা 15.6%। চরম দারিদ্র্যের হার 7.4%। গড় আয়ু 74 বছর। সাক্ষরতার হার ছিল, করার লক্ষ্যমাত্রা ছিল 80%। বিনিয়োগের হার, এর লক্ষ্যমাত্রা ছিল
39%। কর জিডিপি অনুপাতে লক্ষ্যমাত্রা 12.3%, এবং শিশু মৃত্যুর হার হাজারে ছিল 15 জন, এর নিচে নামিয়ে আনা, 15 জনে নামিয়ে আনা। সময়কাল এটার হচ্ছে 1 জুলাই 21 থেকে 30 জুন 41। মাথাপিছু আয় হবে কমপক্ষে 12,500 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধি হবে 9.9, মুদ্রাস্ফীতি হবে 4.5%। দারিদ্র্যের হার হবে 3%-এর নিচে। চরমদারিদ্র্যের হার হবে শূন্যের কাছাকাছি, 1%-এর নিচে, শূন্যের কোঠায়। গড় আয়ু হবে 80 বছর। সাক্ষরতার হার হবে 100%। বিনিয়োগের হার হবে 46.9%। কর জিডিপি অনুপাত হবে 17%। আর শিশু মৃত্যুর হার হবে হাজারে মাত্র 4 জন। এই তো সংক্ষেপে আমাদের দুইটা পরিকল্পনার যে তথ্যগুলো আমরা কোথায় যেতে চেয়েছি বা চেয়েছিলাম তার একটা তালিকা। 11 নংটা স্যার বাড়তেছে না, আমার এখানেই বাড়তেছে না নাকি সবার এখানে বুঝতেছি না স্যার, ফ্রেমের শিশু কারণে। মৃত্যুর হার হাজারে অষ্টম পঞ্চবার্ষিকীতে 15 জন, বুঝছেন? অষ্টম পঞ্চবার্ষিকীতে 15 জন, আর রূপকল্পে 4 জন। অষ্টম পঞ্চবার্ষিক অনুযায়ী 15 জন, আর রূপকল্প অনুযায়ী 4 জন। স্যার স্যার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। অবশ্যই করেন। স্যার, বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য জর্জ সিরিজের যে বইটা আছে আর কি, ওটা হলে হবে নাকি স্যার হবে, অন্য হবে। কোনো বই? না না, আপনি জাস্ট এটাই পড়বেন আর ক্লাস লেকচার পড়বেন আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পড়বেন। ইনাফ। থ্যাংক ইউ ইনাফ। স্যার। ওয়েলকাম, ওয়েলকাম। স্যার জি বলেন। স্যার 11 নংটা স্যার ভাসতেছে না, আমার জানেন কি ফ্রেমের আচ্ছা সমস্যা আচ্ছা, নাকি সবার নো এখানে প্রবলেম। সমস্যা? আমি বলে দিচ্ছি 11 নম্বরের যে সূচকটা সেটা লিখবেন শিশু মৃত্যুর হার। শিশু মৃত্যুর হার ব্রেকেটে লিখবেন হাজারে। 11 নম্বরে শিশু মৃত্যুর হার ব্রেকেট দিয়ে লিখবেন হাজারে। ওকে। এরপরে অষ্টম পঞ্চবার্ষিক এই যে কলামটা লিখছেন ওই কলামে লিখবেন 15 জন। অষ্টম পঞ্চবার্ষিকীর কলামে লিখবেন 15 জন, আর রূপকল্পের কলামে লিখবেন 4 জন। অষ্টম পঞ্চবার্ষিকীর কলামে লিখবেন 15 জন, আর রূপকল্পের কলামে লিখবেন 4 জন। এই তো। মাথা পিছু আয় $3,106 না 3.0 দিছেন? 3,106। $3 হইলে আপনি বাঁচবেন, না খায় মরে যাবেন না? হ্যাঁ, স্যার হয়ে গেছে। 3,106 দশমিক না, এটা কমা। ঠিক আছে স্যার। ওকে, চলেন তাহলে আমরা সবাই লিখছেন তো না? স্যার এই যে বিনিয়োগের হার রূপকল্প অনুযায়ী এটা 46.1 নাকি না, 9? নয় 46.9%। 46.9% অ্যাকর্ডিং টু ভিশন 2041। জি স্যার লিখছি। ওকে, চলেন তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5 বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা। পঞ্চবার্ষিক মানে তো 5 বছরই না? তো সর্বপ্রথম 1928 সালে, ইন দ্য ইয়ার অফ 1928, তৎকালীন জোসেফ স্টালিন। সোভিয়েত ইউনিয়নের যে রাষ্ট্রপতি ছিলেন, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোশ্যাল সোভিয়েত রিপাবলিক, এর রাষ্ট্রপতি ছিলেন জোসেফ স্ট্যালিন। তিনি সর্বপ্রথম সারা বিশ্বে পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণার অবতারণা করেছেন। তাহলে সারা বিশ্বে পঞ্চবার্ষিক পরিকল্পনা ধারণার অবতারণা করেছেন জোসেফ স্ট্যালিন ফ্রম ইউএসএসআর ইন দ্য ইয়ার অফ 1928। 1973 সালে আমাদের তৎকালীন স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ, তিনি কিন্তু বাংলাদেশে প্রথম
পঞ্চবার্ষিক পরিকল্পনার অবতারণা করেছেন এবং বাংলাদেশে কিন্তু টিল ডেট এই পর্যন্ত 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওই পরিকল্পনার কোন সূচকগুলো আমরা অর্জন করতে চাই, এই সূচকগুলি নিয়েই কিন্তু এই টপিকটা কিন্তু সাজানো হয়েছে, আপনারা জানেন। তো এই যে সময়কালটা হচ্ছে, যেহেতু আমাদের অর্থ বছর জুলাই থেকে শুরু হয়, শেষ হয় জুনে কোন একটা বছরের, তো 20 থেকে 25। আমাদের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ছিল $3,106। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.51%, মুদ্রাস্ফীতি 4.8। ঠিক একই রকম ভাবে দারিদ্র্যের হার, চরম দারিদ্র্যের হার, গড় আয়ু, সাক্ষরতার হার, বিনিয়োগের হার, কর জিডিপি, শিশু মৃত্যুর হার, এগুলিও কিন্তু আমরা কিন্তু এখানে দেখেছি। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত হবে? উত্তর হচ্ছে 80%। অষ্টম পঞ্চবার্ষিক অনুযায়ী বাংলাদেশের কর জিডিপি অনুপাত কত হবে? উত্তর হচ্ছে 12.3। অষ্টম পঞ্চবার্ষিক অনুযায়ী বাংলাদেশের জিডিপির লক্ষ্যমাত্রা কত? উত্তর হচ্ছে 8.51। বুঝতে পারছেন কিভাবে প্রশ্ন আসবে? এবার আসি রূপকল্পের কাছে। রূপকল্প বা ভিশন প্ল্যান বা প্রেক্ষিত পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আসলে রূপকল্পের যদি সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করি, দেখব 10 থেকে 20 বছর মেয়াদী কোনো একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাকেই বলা হয় রূপকল্প। ওকে, তো ওই ধারাবাহিকতায় বাংলাদেশে কিন্তু এই পর্যন্ত 2টা রূপকল্প গ্রহণ করা হয়েছে। প্রথমটা 1 জুলাই 2010 সাল থেকে 30 জুন 2021 সাল পর্যন্ত কিন্তু ছিল, অর্থাৎ মোটামুটি 11 বছর ছিল। ওই পরিকল্পনার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করা। পরবর্তীতে 1 জুলাই 2021 সালে কিন্তু আরো একটা রূপকল্প গ্রহণ করা হয়েছে। এটা 2041 সালের 30 জুন পর্যন্ত কিন্তু এটার মেয়াদ, এই জন্য এটার নাম দেয়া হয়েছে ভিশন 2041। আর আগেরটার মেয়াদ যেহেতু 2021 সাল পর্যন্ত, সেই জন্য এটার নাম দেয়া হয়েছিল ভিশন 2021। তো এই ভিশন 2041 এটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা, উন্নত বিশ্বের দেশে পরিণত করা। এবং এই জন্য আমাদের মাথাপিছু আয় কিন্তু লাগবে কমপক্ষে $12,500 মার্কিন ডলার। তো দেখতেই পাচ্ছি আমরা এটার মেয়াদ 21 সাল থেকে 41 সাল পর্যন্ত। মার্কিন ডলার মাথাপিছু আয় 12,500, জিডিপি প্রবৃদ্ধি হবে 9.9%, মুদ্রাস্ফীতি 4.5% বা তার কম, দারিদ্র্যের হার 3% কম হবে, চরম দারিদ্র্যের হবে শূন্যের কোঠায় অর্থাৎ 1%-এর নিচে, গড় আয়ু হবে 80%, সাক্ষরতার হার হবে 100%, বিনিয়োগের হার হবে 46.9%, কর জিডিপি অনুপাত হবে 17% এবং শিশু মৃত্যুর হার হবে অনলি 4 জন। ওকে, হাজারে। মাথাপিছু আয় এটা কি মান্থলি? বাৎসরিক। মান্থলি হইলে তো আমরা ইউএস এর ছাড়াই যাব। জি স্যার। ঠিক, কি পারবেন তো না? পারা যাবে? জি স্যার, পারবো স্যার। অবশ্যই পারবেন, কারণ যা যা আসবে পরীক্ষায় এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনার কাজ হচ্ছে বাসায় লিখে লিখে আরেকবার প্র্যাকটিস করা। হ্যাঁ, যত বেশি লিখবেন, যত বেশি মানে হচ্ছে লিখার মধ্যে থাকবেন, তত বেশি আপনার প্রিপারেশনের গভীরতা কিন্তু বাড়বে। হ্যাঁ, সবসময় আমি এটা বলি। যাই হোক, এরপরের যে টপিকটা সেটা হচ্ছে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটার বেসিক কথাগুলি আমরা একটু আগে লিখে নিই। এসডিজি গোলস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এটা স্বাক্ষরিত হয় 25 সেপ্টেম্বর
2015 ইউএনজিএ এর 70তম অধিবেশনে এটা কার্যকর হয় 1 জানুয়ারি। এটা কিন্তু আবার জুলাই না, আর এটা বৈশ্বিক 2016 সাল থেকে। এটা সময়কাল 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2030, অর্থাৎ 15 বছর। এর লক্ষ্য, প্রধান লক্ষ্য 17টি, সহযোগী লক্ষ্য 169টি। এর মধ্যে ব্যবহৃত সূচক বা ইন্ডিকেটর বলি আমরা 241টি। এটি গুরুত্ব প্রদান করে এটি সামাজিক উন্নয়নকে কিন্তু গুরুত্ব প্রদান করে। আর এসডিজি সূচকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে 101তম। এই বেসিক কথাগুলি একটু লিখে রাখেন, হ্যাঁ? তারপর আমরা যে প্রধান 17টা লক্ষ্যগুলো নিয়ে কথা বলবো। লেখা হয়েছে স্যার। হয়েছে না? থ্যাংক ইউ। তো চলেন শেষ হয়নি। লিখেন, সমস্যা নেই। এরপর আমরা 17টা লক্ষ্য সিরিয়ালি লিখব এবং ওইগুলি থেকে বেসিক্যালি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। পরীক্ষায় প্রশ্ন আসে এসডিজির এত নাম্বার লক্ষ্যে কি বলা আছে, অথবা বলা আছে মনে করেন জলবায়ু সম্পর্কে এসডিজির কত নাম্বার লক্ষ্যে বলা আছে। সুতরাং মানসম্মত শিক্ষা। হ্যাঁ, ইদার ওয়েতে আসতে পারে, ইদার ওয়েতে, যে কোনটা কত নাম্বার লক্ষ্যে, ওইটা কয় নাম্বার লক্ষ্যে। সুতরাং যেভাবে লিখে দিব খুব ধারাবাহিক ভাবে না, এইভাবে একটু কষ্ট করে পড়ে যাবেন, পরীক্ষায় দেখবেন চলে আসছে। এবার আসছিল মানসম্মত শিক্ষা কত নম্বর লক্ষ্যে। হ্যাঁ, দেখেন পরীক্ষায় প্রশ্ন আসবেই, তবে যদি একটু ধারাবাহিক ভাবে পড়তে পারেন, ঠিক আছে? ধারাবাহিক ভাবে পড়লে, একটু সাজায় গুছায় পড়লে প্রশ্ন কমন পড়বেই। জি স্যার। সেজন্য আসলে বুঝতে হবে কোনগুলি পড়তে হবে আর কোনগুলি ছাড়তে হবে। এই ছাড়া এবং পড়া, এই দুটার মধ্যে একটা মিশেল ঘটাতে হয় সবসময়। চলেন তাহলে লক্ষ্যগুলি দেখে ফেলি। তো আমি 17টা লক্ষ্য লিখব।
ওকে, 1 নাম্বার, দারিদ্র বিমোচন। 2 নাম্বার, ক্ষুধা মুক্তি। 3 নাম্বার, সুস্বাস্থ্য। 4 নাম্বার, স্যার এসডিজি এটা একটু একটু বলেন, আমি শুনি নাই। এসডিজি এর লক্ষ্য এগুলি, হ্যাঁ, যেগুলি এখন লিখছি না সেগুলো হচ্ছে যে 17টা লক্ষ্য, আপনারা জানেন না? ওই 17টা লক্ষ্য আমি ধারাবাহিকভাবে লিখছি, হ্যাঁ। জি স্যার। ওকে। 5 নাম্বার, লিঙ্গ সমতা। 6 নাম্বার লিখবেন সুপেয় পানি। 6 নম্বরটা কি স্যার? বিশুদ্ধ পানি। হ্যাঁ, সুপেয় পানি আর কি, পানযোগ্য বা বিশুদ্ধ বলতে পারেন, হ্যাঁ। ও পয় নিষ্কাশন ব্যবস্থা। 7 নাম্বার দিয়ে লিখবেন নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি। 8 নাম্বার, কর্মসংস্থান ও অর্থনীতি। 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে শিল্পের উদ্ভাবনে উৎসাহিতকরণ। 10 নাম্বার, বৈষম্য হ্রাস। বৈষম্য হ্রাস। -- 11 নাম্বার, টেকসই শহরায়ন। 12 নাম্বার, সম্পদের সদ্ব্যবহার। 13 নাম্বার, টেকসই জলবায়ু। 14 নাম্বার, সুনীল অর্থনীতি। 15 নাম্বার, টেকসই ভূমি ও বনজ সম্পদ। 16 নাম্বার, শান্তি -- 17 নাম্বার, উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব। এই তো, সুন্দর করে লিখে নেন। লেখা শেষ করে আমাকে জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু স্যার 12 নাম্বার, সম্পদের স্যার 12 সদ্ব্যবহার। নম্বর সম্পদের সদ্ব্যবহার, হ্যাঁ, সদ্ব্যবহার। সদ্ব্যবহার বা পরিমিত ভোগ বা সম্পদের অপচয় রোধ করা।
সম্পদের সদ্ব্যবহার, পরিমিত ভোগ বা সম্পদের অপচয় রোধ করা। স্যার শহরায়ন আর নগরায়ন কি একই কথা? শহরায়ন মানে হচ্ছে যে কোনো টেকসই শহর গড়ে তোলা। নগরায়ন বলতে বোঝায় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন। বুঝতে পারছেন? নগরায়ন মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, শহর মানে হচ্ছে টেকসই শহর, যেখানে সব ধরনের নাগরিক সুবিধা থাকবে। দুইটার মানে হচ্ছে ভাইব কাছাকাছি, কিন্তু এক কথা না। শহরায়ন মানে হচ্ছে সবকিছু হাতের নাগালে, আপনি যেমনটা চান, ঠিক আছে? আর নগরায়ন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, এরপরে মনে করেন বিভিন্ন দালান কোঠা, এগুলো নির্মাণ করার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন করব, ওটা হচ্ছে নগরায়ন। ঠিক আছে? ওকে, লেখা শেষ করে জানান, আমরা একটু আলোচনা করি। স্যার শেষ। জি শেষ স্যার, না? শেষ হয়েছে। চলেন। এই যে সাস্টেইনেবল মানে টেকসই, অর্থাৎ জাতিসংঘভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলো টেকসই উন্নয়ন সাধনের উদ্দেশ্যে কিন্তু এই এসডিজিএস গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, স্বাক্ষরিত হয়েছে 25 সেপ্টেম্বর 2015 সালে জিএ ফর জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ জাতিসংঘের, বাংলায় বলি আমরা সাধারণ পরিষদ, জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে কিন্তু এসডিজিএস স্বাক্ষরিত হয়। তবে এটা কার্যকর হয় 1 জানুয়ারি 2020 সালে। সময়কাল 2016 থেকে 2030 সাল, অর্থাৎ 15 বছর। এর লক্ষ্য 17টি, সহযোগী লক্ষ্য 169টি, সূচক বা নির্দেশক ব্যবহার করা হয়েছে 241টি, এবং এটা সর্বোপরি গুরুত্ব প্রদান করে সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়নকে। এসডিজি সূচকে বর্তমানে বাংলাদেশ কিন্তু বিশ্বে 101 নম্বর। এরপরে আমরা কিন্তু 17টা লক্ষ্য দেখছি। পরীক্ষায় প্রশ্ন আসবে, মনে করেন 1 নং এসডিজির 1 নং লক্ষ্যের বিষয়বস্তু কি দারিদ্র্য বিমোচন, অথবা আসবে দারিদ্র্য বিমোচন সম্পর্কে এসডিজির কয় নাম্বার লক্ষ্যে বলা আছে? 1 নাম্বার। ঠিক একই রকম ভাবে 2 নাম্বার লক্ষ্যে কিন্তু ক্ষুধা মুক্তি। আপনারা জানেন যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা ক্ষুধা মুক্তি সূচকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে কিন্তু 84তম। বাংলাদেশ বর্তমানে বিশ্বে 84তম। সুস্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে স্বাস্থ্যের উন্নতি, এটা কিন্তু খুব সাংঘর্ষিক একটা বিষয়। এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কিন্তু জোরদার করতে হবে, এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং বর্তমানে কিন্তু আমাদের গড় আয়ু 72.3 বছর, এবং শিশু মৃত্যুর হার কিন্তু 1027 জন। মানসম্মত শিক্ষা, মানসম্মত শিক্ষা মানে হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন। বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার 77.9%। এবার আসি লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা বলতে হচ্ছে মানে হচ্ছে লিঙ্গ ভিত্তিক যে বৈষম্য সেটা হ্রাস করা। আপনারা জানেন যে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এই ইন্ডেক্সে কিন্তু বাংলাদেশ কিন্তু বিশ্বে 59তম, যা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সেরা। বাংলাদেশ বর্তমানে বিশ্বে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স বা লিঙ্গ বৈষম্যতায় 59তম বিশ্বে। সুপেয় পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা, অর্থাৎ বিশুদ্ধ পানি বা পানযোগ্য পানি এবং পয় নিষ্কাশন বা বজ্র নিষ্কাশন ব্যবস্থা কিন্তু থাকতে হবে। নবায়নযোগ্য ব্যয় সার জ্বালানি, এখানে বলতে আমরা যেই ইলেকট্রিসিটিটা ইউজ করি বা জ্বালানিটা ইউজ করি সেইটা, এবং বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, জল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে যে বিদ্যুৎটা আমরা প্রডিউস করি সেটা কিন্তু এখানে বলা হয়েছে। কর্মসংস্থান এবং অর্থনীতি, যে আমরা জানেন যে বাংলাদেশের বর্তমানে
শ্রমজীবী হচ্ছে 7,34,00,000 এবং IMF এর মতে বাংলাদেশ কিন্তু বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতির দেশ। 9 নম্বরে বলছে শিল্পের উদ্ভাবনে উৎসাহিতকরণ। আপনারা জানেন যে 12 মে 2018 সালে বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এবং 24 সালের শেষের দিকে বাংলাদেশ কিন্তু বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে। বৈষম্য হ্রাস, এখানে 3 ধরনের বৈষম্যকে বুঝাইনো হয়েছে, 1, 2 আর 5। 1 মানে দারিদ্র, ধনী গরিবের বৈষম্য। 2 নম্বরে ক্ষুধার্ত এবং অক্ষুধার্ত মানে ভুক্ত এবং অভুক্তের মধ্যে বৈষম্য। 5 নাম্বার লিঙ্গ মানে নারী পুরুষের মধ্যে বৈষম্য। এগুলো কিন্তু দূর করতে হবে 10 নম্বর অনুযায়ী। টেকসই শহরায়ন, অর্থাৎ একটা পরিকল্পিত শহর তৈরি করতে হবে যেখানে শহরের যে নাগরিকরা রয়েছেন এই নাগরিকরা যাতে সকল ধরনের নাগরিক সুবিধা পায় এবং একে অপরকে সহায়তা করার মাধ্যমে ওই জায়গাটাকে একটা উন্নত বা একটা উত্তম জায়গায় পরিণত করতে পারে। 11 নম্বর সম্পদের সদ্ব্যবহার। আমি বলছিলাম পরিমিত ভোগ এবং অপচয় রোধ করা। অপচয় রোধ করার মাধ্যমে এবং পরিমিত ভোগের মাধ্যমে আমরা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কিন্তু কোনো আঘাত করব না। এটাই হচ্ছে কিন্তু 12। টেকসই জলবায়ু, এই জলবায়ু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কিন্তু আমরা ডেল্টা প্ল্যান আমরা দেখেছি 2100 গ্রহণ করেছি। তাছাড়া কিন্তু আমাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, রেজিলিয়েন্স ফান্ড এবং স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান কিন্তু গ্রহণ করা হয়েছে। সুনীল অর্থনীতি অর্থাৎ সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা। আপনারা জানেন যে গুন্টার পাউলি তার ব্লু ইকোনমি 10 ইয়ার্স 100 ইনোভেশনস এন্ড 1000 মিলিয়ন জবস এই গ্রন্থে সর্বপ্রথম সমুদ্র অর্থনীতির ধারণা প্রদান করেন। হৃদভূমির জনক ম্যাকাইন্ডার বলেছেন যেই ব্যক্তি যে সমুদ্র দখলে নিতে পারবে মানে যেই দেশ সমুদ্র দখলে নিতে পারবে সেই দেশটাই কিন্তু কি হবে ভবিষ্যতে বিশ্ব শাসন করবে। তো সুনীল অর্থনীতি সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পাদন করাই হচ্ছে সুনীল অর্থনীতি। এবার আসবি টেকসই ভূমি এবং বনজ সম্পদ। আপনারা জানেন যে সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে বনজ সম্পদের পরিমাণ 17.5%। 15 নম্বরে বলা আছে শান্তি এবং ন্যায় বিচার। আপনারা জানেন আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু শান্তির পররাষ্ট্রনীতি, অর্থাৎ শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কার সাথে বৈরিতা নয়, অথবা শান্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কিন্তু আমরা ICC ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই দুইটা কিন্তু গ্রহণ করেছি বা এগুলোতে স্বাক্ষর করেছি। উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব, আমাদের একমাত্র পদ্মা বহুমুখী সেতু ব্যতীত বাকি সবগুলো অর্থনৈতিক পরিকল্পনায় কিন্তু বৈশ্বিকভাবে সহায়তা আছে। যেমন মেট্রো রেলে আমাদেরকে জাপান সহায়তা করছে, এরপরে হচ্ছে পদ্মা রেল সেতু সংযোগে চীন, এরপরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু চীন, এরপরে রামপালে কিন্তু ভারত, রূপপুরে কিন্তু রাশিয়া। ওকে, এইটা কিন্তু কর্ণফুলী বিভিন্নভাবে টানেল আমাদেরকে চীন। সহায়তা করতেছে। তো এটাই হচ্ছে বৈশ্বিক উন্নয়নে অংশীদারিত্ব। অর্থাৎ আপনি এখন একা একা এই গ্লোবালাইজেশনের যুগে উন্নতি করতে পারবেন না। আপনাদের না অন্য দেশগুলোর সাথে এলাই করে সমঝোতা করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সহায়তা নিয়ে তারপরে কিন্তু উন্নয়ন সম্পাদন করতে হবে, যেটা আমাদের বাংলাদেশ সরকার কিন্তু করছে বা করবে। তো এই হচ্ছে আমাদের SDGর লক্ষ্যগুলি। বলেন পারবেন কিনা? ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার। অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। চলেন পরের টপিকে জাম্প করি। স্যার সুনীল অর্থনীতিটা আরেকবার একটু বলেন। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা। গুন্টার পাউলি এই সুনীল অর্থনীতির জনক। প্রিলির জন্য এই দুইটা তথ্য লাগবে। সুনীল অর্থনীতি সমুদ্র সম্পদের অর্থাৎ ওশেনিক যে রিসোর্সেস গুলো রয়েছে সেগুলো টেকসই ব্যবহার নিশ্চিত করা, এবং এই সুনীল অর্থনীতির ধারণার জনক হচ্ছেন গুন্টার পাউলি। GUNTERPAOLI পাউলি। স্যার লিঙ্গ বৈষম্যে হ্রাসে বাংলাদেশের অবস্থান কততম বললেন স্যার? 59 এবার সমীক্ষার যে তথ্যগুলি মানে যে তথ্যগুলি লিক হয়েছে আমি কিন্তু সেগুলি দেওয়ার চেষ্টা করতেছি, আর সম্পূর্ণটা কিন্তু আপনারা এটা স্টার দিয়ে রাখেন, কারণ এই সম্পূর্ণটা আপনারা পাবেন এক্সামের আগে। লাইভ ক্লাস হবে, ওইখানে
এটা নিয়ে আলোচনা করা হবে আরো। এখানে জাস্ট কিছু তথ্য। পরিচালনাকারী স্যার অশ্বটা কি অসম্পূর্ণ? অসম্পূর্ণ বলতে আজকে 1 তারিখ না, অর্থ আজকে 1 তারিখ না, এগুলি এখন থেকে পাবলিশ হবে। সমীক্ষা। মানে অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষা, হ্যাঁ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এটা পরিচালনা করে। স্যার সিজি ওইটা হুম, এইটা অনুযায়ী না, ওইটা না, ওটা তো অডিট। স্যার 2 নম্বর কি মুদ্রাস্ফীতি স্যার? হ্যাঁ, মুদ্রাস্ফীতি। স্যার আপনি লেখার সময় বলে দিলে ভালো হয়, একসাথে লেখা হয়ে যায়। ওকে, এখান থেকেই বলি, যেখান থেকে দারিদ্র্যের হারটা, দারিদ্র্যের হার হচ্ছে 15 দশমিক, সরি 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 18.7%। চরম দারিদ্র্যের হার 5.6%। গড় আয়ু সাক্ষরতার হার 77.9%। এরপরে হচ্ছে সুপেয়, পানি পানকারী, নাইনটি 8.2%। পাকা টয়লেট ব্যবহারকারী 93.63%। তফসিলভুক্ত ব্যাংক 61টি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি। তিনটি। এরপরে লিখবেন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যাংক 9টি। সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক সিটিজেন ব্যাংক। সিটিজেন ব্যাংক। এই তো, আপাতত এই তথ্যগুলি আপডেটেড। সামনে আরো অনেক তথ্য আপডেটেড হবে, তখন ওগুলি দেয়া যাবে। হ্যাঁ, আপাতত এগুলি লিখে রাখেন।
স্যার মাথাপিছু আয়। মাথাপিছু আয়ও দিতে পারেন। হুম। স্যার মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি কি এক জিনিস? একই 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 একই, দুইটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে বিগত এক বছরে পূর্বের তুলনায় কতটুক একটা পণ্য বা সেবার মূল্য বৃদ্ধি পেয়েছে, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি। আচ্ছা স্যার। তো আশা করি এতটুকু লেখা হয়েছে। এখানে আসলে আমার আলোচনার তেমন কিছু নাই, কারণ তথ্যগুলি আস্তে আস্তে আপডেট হবে। এরপরে অর্থনীতি ক্লাস হবে এই যে বিকালের ব্যাচে, বিকাল বলতে হচ্ছে ওই যে সন্ধ্যার যে ব্যাচটা 7টায়, ওইটা আজকে কৃষি ক্লাস, এরপরে জনসংখ্যা, এরপরে অর্থনীতি। ওই ক্লাসে আমি এই টপিকের আরো অনেক আপডেট তথ্য দিতে পারবো, যেহেতু আজকে 1 জুলাই, আজকে তথ্যগুলি সংসদ কর্তৃক কার্যকর হবে, বুঝতে পারছেন? ওই জন্য আমরা কিছু মানে হচ্ছে কি বলে এটাকে, খসড়া কিছু ডেটা এখানে দিছি, খসড়া, বুঝতে পারছেন? ওইখানে আমরা আরো 3 ক্লাস আপনাদের ওয়েট করতে হবে। কৃষি মানে এই মানে হচ্ছে ইসেই পাবেন, মানে 3 তারিখে আপনি সন্ধ্যা 7টায় ওই ক্লাসটায় আপনার অর্থনৈতিক সমীক্ষার এই অংশটা একটু দেখে নিবেন। ওকে, তাহলেই হয়ে যাবে। জি স্যার। বুঝতে পারছেন তো না? এটা নিয়ে আমি জি স্যার। আপাতত কোনো আলোচনা করতেছি না, কোনো আলোচনা নাইও ইনফ্যাক্ট। ঠিক আছে, জাস্ট লিখে রাখেন, একটু রিভিশন দিবেন। জি স্যার। ওকে, যাচ্ছি পরের টপিকে। পরের টপিক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগ। লাস্ট স্যার একটু বাকি ছিল। মাননীয় লিখা বাকি ছিল, লিখা? জি স্যার। ও আচ্ছা, নেন লিখেন। জি স্যার। ওকে স্যার। ওকে, এইবার উদ্যোগের যে প্রশ্নটা সেটা কিভাবে আসবে? 1 নাম্বার উদ্যোগ নিচের কোনটি শেখ হাসিনার? এইটা সম্পর্কে কয় নাম্বার উদ্যোগে, মানে এসডিজির যে লক্ষ্যগুলি পড়ছে না 17টা, ওইরকম এখানে 10টা পড়বেন, আর কিচ্ছু না। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগ। দশটি বিশেষ উদ্যোগ, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর। 1 নাম্বার যে উদ্যোগটা, একটি বাড়ি একটি খামার প্রকল্প। 2 নাম্বার আশ্রয়ন প্রকল্প। 3 নাম্বার ডিজিটাল বাংলাদেশ। 4 নাম্বার সবার জন্য শিক্ষা। 5 নাম্বার নারীর ক্ষমতায়ন। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার, 29 নাম্বার, 30 নাম্বার, 31 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার, 34 নাম্বার, 35 নাম্বার, 36 নাম্বার, 37 নাম্বার, 38 নাম্বার, 39 নাম্বার, 40 নাম্বার, 41 নাম্বার, 42 নাম্বার, 43 নাম্বার, 44 নাম্বার, 45 নাম্বার, 46 নাম্বার, 47 নাম্বার, 48 নাম্বার, 49 নাম্বার, 50 নাম্বার, 51 নাম্বার, 52 নাম্বার, 53 নাম্বার, 54 নাম্বার, 55 নাম্বার, 56 নাম্বার, 57 নাম্বার, 58 নাম্বার, 59 নাম্বার, 60 নাম্বার, 61 নাম্বার, 62 নাম্বার,
9 নাম্বার
10 নাম্বার। এই তো 10টা প্রকল্প লিখে রাখেন সংক্ষেপে। কি হলো তো? স্যার শেষ। হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার শেষ কিভাবে স্যার। জি পড়বেন স্যার। এটা বলেন। একদম যেভাবে লিখে দিয়েছি ধারাবাহিক ভাবে পড়বেন, হ্যাঁ, যাতে উল্টাপাল্টা না হয়ে যায়। পরীক্ষায় প্রশ্ন আসলো, মনে করেন 5 নং শেখ হাসিনার 5 নং উদ্যোগ নিচের কোনটি, আপনি কিন্তু যদি ধারাবাহিক ভাবে না পড়তে পারেন না, তাহলে কিন্তু আপনি লিখতে মানে স্যার হচ্ছে 7 অ্যান্সার করতে নম্বরটা কি পারবেন না। কমিউনিটি ক্লিনিক? হ্যাঁ, স্যার আপনি কমিউনিটি কোনো ক্লিনিক। টেকনিক দিয়ে দিলে একটু বেশি ভালো হয়। ও, এগুলি টেকনিক দিয়ে পড়তে গেলে বিপদে পড়বেন, ঠিক আছে? এগুলি টেকনিক হবে না বা হয় না। আপনি দরকার নাই। গল্প বলবেন তাহলেই মনে থাকবে। বারবার পড়বেন, মনে থাকবে শিওর। মিলায় মিলায়, যেমন দেখেন প্রথমে আপনার এই যে দেখেন 4 নাম্বার এসডিজির লক্ষ্য কিন্তু শিক্ষা নিয়ে বলা আছে, তাই না? 5 নাম্বার এসডিজির লক্ষ্যেও কিন্তু নারীর ক্ষমতায়ন নিয়ে বলা আছে। এইভাবে যখন পড়বেন না বারবার, তখন আপনার মধ্যে আপনার ব্রেন কিন্তু কিছুটা নিয়ে নিবে, যে মিল খুঁজে পাবে বিভিন্ন জিনিসের সাথে। তা আপনি এটা মানে খুব জি সংক্ষেপে স্যার। মনে রাখবেন। এই যে 1 নাম্বারে বাড়ি আর খামার, 2 নাম্বারে আশ্রয়, 3 একটি নাম্বারে আছে এক। ডিজিটাল বাংলাদেশ, 4 নাম্বারে শিক্ষা, 5 নাম্বারে নারী, 6 নাম্বারে বিদ্যুৎ, 7 নাম্বারে ক্লিনিক, 8 নাম্বারে নিরাপত্তা, 9 নাম্বারে বিনিয়োগ, 10 নাম্বারে জলবায়ু। এরকম করে আপনি 4-5 বার পড়েন, এরপর নিজের কাছে নিজে কয়েকবার পড়া দেন, শেষ নাকি? জি স্যার, কয়েকবার লিখলে আরো বেশি মনে থাকে। লিখবেন একবারই, এরপরে কয়েকবার লিখলে অনেক সময় লাগবে। একবার লিখবেন, এরপরে কয়েকবার পড়বেন, নিজের কাছে নিজে পড়া দিবেন। বুঝতে পারছেন? জি স্যার, এখনই মুখস্থ হয়ে গেছে। সেটাই, কারণ নিজের স্যার সবচেয়ে বড় শিক্ষক নিজেই। সমস্যা হয় যে আজকে পড়াটা কমপ্লিট করলাম, যে 2 দিন পর তো ভুলে যায়, তখন তো মনে হয় যেন আবার নতুন কিছুই পাই না। না না, এভাবে হলে আপনি কি করেন, একটা পিলারে আপনি একটা বিল্ডিং বানাইতেছেন, পিলার যদি দুর্বল হয়, গাঁথুনি যদি দুর্বল হয়, এই বিল্ডিং কি টিকবো বলেন? ঠিক একই রকম আপনার প্রিপারেশনের বেস যদি স্ট্রং না হয়, অর্থাৎ আপনি একটা জিনিস পড়তেছেন, 5 মিনিটের মধ্যে টপিক শেষ করে ফেলছেন, মনে করছেন হয়তো হয়ে গেছে, কিন্তু না, সময় নিয়ে পড়েন, দীর্ঘমেয়াদী পড়েন, হ্যাঁ, দেখবেন আবার যখন দেখবেন নতুন করে, তখন একদম হুবহু মনে পড়ে যাবে। বুঝতে পারছেন? একটা টপিক সময় নিয়ে পড়েন, আপনার যাতে মনে থাকে। পড়ছেন কতটুক এটা কিন্তু ম্যাটার করে না, আপনি মনে রাখছেন কতটুক সেটা ম্যাটার করে। আর মনে রাখার জন্য রিপিটেশন, একটা কথা আছে, মনে রাখার জন্য রিপিটেশন ইজ দ্য কি টু সাকসেস। বুঝতে পারছেন? রিপিট রিপিট সময় রিপিট। পরে পারা যায়, কিন্তু সপ্তাহ খানিক পরে আবার ভুলে যায়। সেই জন্যই তো পড়বেন, প্রশ্ন সলভ করবেন, এক্সাম দিবেন, ঠিক না? পরীক্ষা, এই যে পরীক্ষাগুলি আপনি কেন দিবেন? আপনি যা পড়ছেন তা জাস্টিফাই করার জন্য তো দিবেন নাকি? বারবার পড়বেন, মনে রাখবেন, তাই না? স্যার, স্যার কনফিডেন্সের এক্সাম গুলো স্যার জি খুবই স্যার। এফেক্টিভ স্যার। খুবই ইফেক্টিভ, এই কারণ অনুসারে কোশ্চেন, সিলেবাসটা কভার হয়ে গেলে। কনফিডেন্সের কোশ্চেন বানানোর জন্য একটা আলাদা প্যানেল আছে। এই যে জি স্যার। আমি যে রুমে ক্লাস নিচ্ছি না, এই রুমের পাশে এরা 7-8 জন বৈশা বৈশা দিনরাত কষ্ট করে আপনাদের জন্য কোশ্চেন গুলো বানায়, ঠিক আছে? আলাদা প্যানেলই আছে। আর সবাই খুব ওয়েল এডুকেটেড, সবাই খুব মানে কোয়ালিটিফুল পারসন, যে যারা এখানে বৈশা আছে, ঠিক আছে? তাদেরকে হাই স্যালারি দিয়া এদেরকে বসায় রাখা হয়েছে, যাতে তারা কোশ্চেনের মানটা ঠিকঠাক করতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঝাপসা হয়ে গেছে? আপনার ডিপিটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, নেটওয়ার্কে মনে প্রবলেম করতেছে।
ঠিকঠাক হইতেছে না কেন? নেটওয়ার্কে এত ভালো প্রবলেম করতেছে। সর্বশেষ টপিকটা যাই, আমার কথা শুনে আপনারা লিখতে পারবেন। টপিকটা হচ্ছে, প্রথমে আমি বলছিলাম নেক নিয়ে কথা বলবো। নেক হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদ। 1982 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। এটা ঢাকার আগারগাঁওতে অবস্থিত। স্যার বোর্ড ক্লিয়ার দেখা যায় না। সমস্যা নাই, শেষ স্যার টপিক আপনি তো। শুধু বলেন, আপনি হ্যাঁ, আমার বলেন কথা তাহলে শুনলে আপনি হবে। লিখতে পারবেন। এটা আগারগাঁওতে অবস্থিত। এইটার সভাপতি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। নেকের সভাপতি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আর নেকের বৈঠক হয় বৃহস্পতিবার দিন। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ যে নেকের বৈঠক কি বার হয়। উত্তরটা হচ্ছে নেকের বৈঠক হয় বৃহস্পতিবার। তো নেক নিয়ে আমরা 4টা তথ্য লিখছি। নেক প্রতিষ্ঠা করা হয় 1982। নেকের অবস্থান আগারগাঁওতে। নেকের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। আর নেকের বৈঠক হয় বৃহস্পতিবার। এবার আসেন নেকের ছোট ভাই একনেককে নিয়ে। কোনটা একনেক, স্যার? একনেক ইসিএনইসি। এটার সভাপতির নাম কি ছিল নেকের? নেকের মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একনেক নেক প্রতিষ্ঠিত এক্সিকিউটিভ হয় নেক স্পেলিংটা একবার বলবেন? ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এনইসি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আমরা একনেক ফোকাসটা 1982 আগারগাঁওতে। আর এটার প্রধান, একনেকের প্রধান ও প্রধানমন্ত্রী। তবে একনেকের বৈঠকটা হয় মঙ্গলবার। পার্থক্যটা হচ্ছে নেক আর একনেকের মধ্যে বৈঠকের সময়টা নিয়ে। নেকের বৈঠক হয় বৃহস্পতিবার আর একনেকের বৈঠক হয় মঙ্গলবার। এরপরে আসবে বিডা। স্যার স্যার একনেকের বিকল্প সভাপতি বিকল্প সভাপতি হচ্ছেন ওই যে আমাদের পরিকল্পনা মন্ত্রী। পরিকল্পনা আহ্বায়ক অর্থমন্ত্রী। বিকল্প হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। হ্যাঁ স্যার একনেকের প্রতিষ্ঠা কত? একনেক 1982, ওই যে নেক যেদিন ওই দিনই। নেকার এককে পার্থক্য শুধু দিনে, বৈঠকের দিনে? না না, পার্থক্যটা হচ্ছে একটা বিষয়ে। মনে করেন যেই সকল অর্থনৈতিক প্রকল্পে বা পরিকল্পনায় বিদেশি কোন একটা সংস্থা বা বিদেশ যদি আমাদেরকে সহায়তা করে, ওই প্রকল্পগুলি বাস্তবায়িত হয় নেকে। অর্থাৎ বিদেশ যদি জড়িত থাকে আমাদের সাথে, নেকে বাস্তবায়িত হয়। আর যদি আমাদের নিজেদের প্রকল্প, এখানে কোনো বিদেশি কোনো সংস্থা বা বিদেশি কোনো রাষ্ট্র কিন্তু জড়িত নেই, সেই প্রকল্পগুলি বাস্তবায়িত হয় এক নেকে। বুঝতে পারছেন? এই জন্য আমি বলছিলাম নেকের ছোট ভাই একনেক। স্যার একনেকের ফুল মিনিংটা কি? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বিডাও আগারগাঁওতে। বিডার প্রধান ও প্রধানমন্ত্রী। আর বিডার বৈঠকটা হয় সোমবার। বিডার ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। প্রতিষ্ঠাতা সভাপতি প্রধানমন্ত্রী, প্রতিষ্ঠা 2016 বিডা। এরপরে ইপিজেড 1983 সাল। স্যার কিছু বাংলাদেশে দেখতে মোট ইপিজেড 10টি। স্যার ঘোলা হয়ে আছে, একদম দেখা যাচ্ছে না, মানে হ্যাঁ ফোকাসটা সেটাই। শেষ স্যার টপিক। আবার একটু যদি বলতেন। ইপিজেড প্রতিষ্ঠিত হয় 1983 সালে। স্যার বর্তমানে বিডার স্যার, ইপিজেড 10টি। স্যার বিডার স্যার পূর্ণরূপটা স্যার কিছুই দেখা যাচ্ছে না। সমস্যা নাই, আমার কথা শুনিয়ে লিখতে পারবেন। সরকারি 8টি, বেসরকারি 2টি। সরকারি ইপিজেড 8টি, বেসরকারি 2টি। বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বিডা 2016। বিডা আগারগাঁওতে অবস্থিত। বিডার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এবং বিডার বৈঠক হয় সোমবার। ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, প্রতিষ্ঠিত হয় 1983 সালে। সরকারি ইপিজেড 10টি, মোট ইপিজেড 10টি। এর মধ্যে সরকারি 8টি, বেসরকারি 2টি। স্যার ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি একবার বলবেন? বাংলাদেশ স্যার ঠিক করে স্যার লাস্টের দিকে। স্যার কোনটা? ইপিজেডটা একটু রিপিট করেন। বোর্ড ঠিক করা যায় না। হ্যাঁ যায়, টেকনিক্যাল। দাঁড়ান 1 মিনিট, কল দিয়ে আনতেইব।
ভাই একটু দেখেন তো, স্যার ক্যামেরাটা একটু লাড়া দিয়ে দেখেন। বোর্ডটা ঘোলা হয়ে গেছে somehow। স্যার ইপিজিটের তথ্যগুলো যদি আরেকটু বলতেন। ইপিজেড প্রতিষ্ঠিত হয় 1983 সালে। বাংলাদেশে বর্তমানে সরকারি মোট ইপিজেড আছে 10টা, মোট 10টা। এই 10টার মধ্যে সরকারি 8টা, বেসরকারি হচ্ছে 2টা। দুইটা। সরকারি 8টা, বেসরকারি 2টা। এবার ঠিক আছে না? কি ছিল স্যার সবগুলো পিজিটের প্রতিষ্ঠাকাল কি লাগবে? প্রতিষ্ঠাকাল? হ্যাঁ, এগুলি পরীক্ষায় আসে, কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়, মানে এই যে এই সালগুলি পরীক্ষায় আসে কিন্তু। ইপিজেডের ফুল মিনিংটা বলবেন? এক্সপোর্ট এখন প্রসেসিং জোনস, এক্সপোর্ট স্যার নেই। প্রসেসিং জোনস অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, যেখানে যে এলাকায় শুধুমাত্র রপ্তানি নিয়েই কাজকর্ম করা হয়, অন্য বিদেশে রপ্তানির আগে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে এবং ঠিকঠাক যাতে রপ্তানি করা হয় ঠিক চ্যানেলে, এটা মেকশিওর করাই হচ্ছে ইপিজেড এর কাজ। হ্যাঁ, সর্বশেষে আমি বেজা নিয়ে কথা বলবো। বেজা, বেজা হচ্ছে এসইজেড, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। বেজা 10 সালে প্রতিষ্ঠিত হয়। এটার প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। বেজার কাজ কি জানেন? বেজার কাজ হচ্ছে এসইজেড তৈরি করা। এসইজেড হচ্ছে স্পেশাল ইকোনমিক জোনস। এই বর্তমানে বাংলাদেশে এসইজেড এর প্রকল্প মানে অনুমোদিত হয়েছে 100টি। এর মধ্যে 100টির মধ্যে অনুমোদন পেয়েছে কিন্তু 97টি। মোট 100টি প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অনুমোদন পেয়েছে 97টি। 1 মিনিট লাগবে। বাস্তবায়নাধীন 28টি। এটা শেষ হইলেই শেষ। 28টি, এই তো। স্যার স্যার এসইজেড এর ফুল মিনিংটা কি বললেন? বিডিআইডিএ তাই না স্যার? পিইজেড, বেজা, বেজা আচ্ছা বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি। এসইজেড স্পেশাল ইকোনমিক জোনস মানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই এসইজেড কি এটার লক্ষ্য স্যার? এসইজেড তৈরি করা এটার লক্ষ্য বা উদ্দেশ্য, মানে এটা প্রতিষ্ঠা করা হয়েছেই কিন্তু এপিজেড কে তৈরি করার জন্য, এসইজেড গুলোকে তৈরি করার জন্য। বুঝতে পারছেন? বেজা এটা একদম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু এটা কিন্তু পরিচালিত হয়। বুঝছেন? বেজা বাস্তবায়ন কি 28টি? বাস্তবায়ন হয়েছে 28টি, বাস্তবায়নাধীন 28টি, অনুমোদন পেয়েছে 97টি, আর সিদ্ধান্ত হয়েছে 100টি। স্যার বেবজা এবং বেজা এরা কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? বেবজা, বেবজা হ্যাঁ, বেবজা স্বায়ত্তশাসিত, আর স্যার বেজা বেজা? প্রধানমন্ত্রীর অধীনে। জি স্যার। তাহলে লিখছেন তো সবাই না? স্যার তাহলে একটু দেখি আজকে আমরা কি কি পড়লাম এক নজরে। এক নজরে আমরা একটু দেখে ফেলি। আমরা প্রথমে দেখেছি হচ্ছে টপিক, যে টপিক নিয়ে আলোচনা করব। এরপরে দেখেছি বদ্বীপ পরিকল্পনার কিছু তথ্য, এরপরে বদ্বীপ পরিকল্পনার আরো কিছু ডিপ তথ্য, এরপরে কোন প্রকল্পটা কোথায় অবস্থিত বাংলাদেশের মানচিত্রে সেটা দেখেছি। এরপরে হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক ও রূপকল্পের যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে বিভিন্ন সূচকে, সেটা আমরা দেখেছি। এরপরে দেখেছি এসডিজির ভিত্তিসমূহ, এরপরে এসডিজির লক্ষ্যসমূহ দেখেছি। আমরা অর্থনৈতিক সমীক্ষার কিছু রাফ তথ্য দেখেছি। এরপরে দেখেছি প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো, এবং সর্বশেষে কিন্তু দেখলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আমি এখনকার মতো ক্লাসটা এখানে শেষ করব। ওকে, আবার দেখা হবে। স্যার একটু বাকি ছিল লাস্টের এটা। জি জি, আচ্ছা স্ক্রিনশট নেবেন, নেন। স্যার সন্ধ্যার ক্লাস কি বাংলাদেশের কৃষি? কৃষি, হ্যাঁ, যারা ক্লাসটা করা নাই করে নিন। স্যার এসইজেড এর ফুল মিনিংটা কি বলছিলেন? স্পেশাল, স্পেশাল ইকোনমিক জোনস, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সুন্দর ক্লাসটা স্যার করবেন, আপনার বাস্তবায়নাধীন লেকচার ওইটা হবে। কি 28টি?
হ্যাঁ, বাস্তবায়নাধীন প্রকল্প হচ্ছে 28টি, 28। স্যার বিকেলের ক্লাসে ওই ধানের জাত তারপর মিষ্টি কুমড়ার জাত ওই দিকে পড়াইলেন স্যার এগুলাই। হ্যাঁ, ওগুলি মনে আছে তো না? কয়েক 2-3 মাস আগে মনে পড়াইছিলাম। না স্যার না, কিছুদিন আগে স্যার। বাংলাদেশের কৃষি কিছুদিন আগেই পড়ানো ও হয়েছে। আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা আচ্ছা স্যার আমরা কি আপনাদের তো করব সুবিধা। ক্লাসটা? হ্যাঁ, আপনারা দেখলেন, মানে ফলো থ্রু করলেন, ক্লাস দেখলে যেটা যেমন হয় স্যার পড়া আমি হয়ে করি যায়, নাই। রিভিশন হয়ে যায়। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাইলে এখনকার মতো আমরা যাচ্ছি, বিদায়। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।